হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি ফ্রেন্ডস, তো এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল আমার কাছে এই ভিডিওটা বানানোর জন্য। তো এরপরে এই রিলেটেড আমি অনেক ভিডিও বানাবো, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি থাম্বনেইলে দেখে নিয়েছেন, টাইটেলে দেখে নিয়েছেন, তো যদি এই ভিডিওটা আপনি দেখেন তো পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো আমার রিকোয়েস্ট এটা, কারণ এই বিষয়টা অর্থাৎ এই স্টক মার্কেট এমন একটা বিষয়, যারা বিগিনার তারা যদি একটা পয়েন্টও মিস করে তো ভবিষ্যতে অনেক অসুবিধা হয়েছে। আমি যে পয়েন্টগুলো এখানে কভার করেছি এগুলো কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে বাদ দিলে চলবে না সেরকম পয়েন্টই আমি এখানে কভার করেছি। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা যদি দেখেন তাহলে ফুল দেখবেন, কেটে কেটে দেখবেন না, স্কিপ করে করে দেখবেন না, ঠিক আছে? আরেকটা যে বিষয় আমি বলবো, যে ভিডিওটা একদম পুরোটা একইবারে দেখবেন। আপনি এখন দেখলেন 5 মিনিট পর, 5 মিনিট দেখে আবার আধা ঘন্টা পর এসে দেখলেন, বা বিকালে দেখলেন, তারপরে রাত্রে দেখলেন, এভাবে দেখবেন না। সময় করে এই ভিডিওটা যতক্ষণই হোক না কেন, টোটাল টাইমটা আপনার যখন অ্যাভেলেবেল থাকবে তখনই পুরো ভিডিওটা দেখবেন। যদি এখন টাইম না থাকে ভিডিওটা পজ করুন, পজ করে আপনি যখন আপনার টাইম হবে তখন ভিডিওটা দেখবেন। তো এই রিকোয়েস্টটা যদি আপনি রাখেন তাহলে আপনার পক্ষেও ভালো হবে এবং আমার পক্ষেও ভালো হবে আপনাকে বোঝানো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার। তো আজকে যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্স অফ স্টক মার্কেট, রাইট? তো বেসিক্স অফ স্টক মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের একদম বিগিনার থেকে আমরা শুরু করব এবং যতটা সম্ভব সহজভাবে আমরা জিনিসটাকে শেখার চেষ্টা করব। তো আজ পর্যন্ত আপনারা অনেক কিছুই শুনে রেখেছেন শেয়ার মার্কেট সম্বন্ধে। তো যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক নতুন ধারণা আজকে কিন্তু সবার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডোন্ট ট্রাই টু আর্ন বিফোর ইউ লার্ন। তো এই কথাটার অর্থ কি? যতক্ষণ না পর্যন্ত আপনারা শিখে যাচ্ছেন এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আপনারা কোনো আর্ন করার চেষ্টা করবেন না। কেন? আদারওয়াইজ ইউ উইল বার্ন। অর্থাৎ বার্ন, অর্থাৎ বার্ন শব্দটি আমি এখানে বোঝাতে চেয়েছি যে লস করা, অর্থাৎ আপনাদের লস হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 90% লোক যদি না শিখেই এখানে আসে তো চান্স রয়েছে সে লস করবে। তো বার্ন অর্থাৎ জ্বলে যাওয়া, কিন্তু এখানে আমি বার্ন কথাটি লস বোঝাতে চেয়েছি, ঠিক আছে? তো চলুন আজকের যে ক্লাসটা রয়েছে আমরা শুরু করার চেষ্টা করি। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা লিস্ট করেছি, টেবিল অফ কন্টেন্ট। তো এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব এবং শেখার চেষ্টা করব। তো সবার প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ স্টক মার্কেট, রাইট? তো স্টক মার্কেট যেরকম আপনারা সবজি যেখানে কেনা বেচা করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সবজি মার্কেট। বা যেখানে মাছ কেনা বেচা করে সেটাকে কি বলি? মাছ বাজার অথবা ফিশ মার্কেট। তো এরকম প্রত্যেকটা জিনিস যেখানে কেনা বেচা হয় সেটাকে আমরা সেই হিসেবে একটা নাম দিই। তো সেই রকম কোম্পানির যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো যেখানে কেনা বেচা করা হয় সেই জায়গাটাকেই বলা হয় স্টক মার্কেট অথবা শেয়ার মার্কেট, রাইট? তো ফর এক্সাম্পল, আপনি যদি কোনো কোম্পানির থেকে কিছু শেয়ার কেনেন, অর্থাৎ আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছেন, তো এর অর্থটা কি? এর অর্থটা হলো যে আপনি কোনো একটা কোম্পানির থেকে কিছু শতাংশ, কিছু পার্সেন্টেজ মালিকানা কিনতে চলেছেন, অথবা বলতে পারেন ওনারশিপ কিনতে চলেছেন, রাইট? তো যে কোনো কোম্পানির কিছু পার্সেন্টেজ ওনারশিপ কেনাকেই আমরা বলি শেয়ার কেনা। তো এবার এই শেয়ারটা কিনলে কি হবে? তো এবার যদি সেই কোম্পানিটা প্রফিট করে, রাইট, তো আপনারাও সেই প্রফিটের কিছু অংশ পাবেন। যতটা অংশ আপনারা ওনারশিপ কিনেছেন সেই হিসাবে আপনারাও একটা প্রফিট সেখান থেকে পাবেন। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এটাই
যে কোম্পানি যদি লস করে তো আপনাকেও কিন্তু সেই লসটা ভাগ নিতে হবে। অর্থাৎ আপনি যে ইনভেস্টটা করলেন, টাকাটা যে আপনি ইনভেস্ট করলেন, সেখান থেকে কিন্তু আপনার টাকার ভ্যালুটা কমে যেতে পারে যদি কোম্পানি সেখানে লস করে। তো সহজভাবে আমি যদি আপনাদেরকে বোঝাতে যাই, ধরুন আপনি একটা বিজনেস খুললেন, এবার ফান্ডের অভাবে সেই বিজনেসটাকে আপনি বড় করতে পারছেন না, রাইট? তো তার জন্য আপনি কি করলেন? তার জন্য আপনি আপনি একটা পার্টনার খুঁজলেন এবং সেই পার্টনারকে আপনি বিজনেস পার্টনার বানিয়ে নিলেন। তো জেনারেলি এভাবে দুজন মিলে যদি আপনি একটা কোম্পানি চালান, তো সেক্ষেত্রে কি হবে? আপনারা কিন্তু দুজনই 50-50% শেয়ার সেই কোম্পানির হোল্ডার হয়ে যাবেন। কেন? কারণ দুজন মিলে আপনারা সেই ব্যবসাটা করছেন এবং দুজনেই আপনারা কিছু পয়সা, যাই হোক 50-50 হোক বা 60-40 হোক করে আপনারা কিন্তু ব্যবসাটা চালু করেছেন। তো যেই হিসাবে আপনারা ইনভেস্ট করেছেন, যে যত শতাংশ ইনভেস্ট করে সেই ব্যবসাটা শুরু করেছেন, সেই হিসাবে কিন্তু আপনারা একটা পার্সেন্টেজ ভাগ করে নেন। তো সেই রকম সেম এই বিজনেসেও হয়। এই বিজনেসটা হচ্ছে যে বড় স্কেলে হয়। আপনারা যেখানে দুজন, তিনজন, চারজন মিলে শেয়ারে বিজনেস করছেন, সেখানে এখানে লাখ লাখ বা কোটি কোটি লোককে নিয়ে বিজনেসটা হয়। অর্থাৎ কোটি কোটি লোক সেই কোম্পানিতে ইনভেস্ট করলে তখন সেটা শেয়ার মার্কেটে চলে আসে। তো জেনারেলি আপনারা যেটা করেন সেটাও শেয়ার মার্কেটই হয়, কিন্তু সেটা পাবলিক লিস্টিং হয় না। অর্থাৎ যে কেউ এসে কিন্তু আপনার শেয়ারটা সেখানে কিনতে বা বেচতে পারবে না। কিন্তু এখানে যে কেউ এই কোম্পানির শেয়ার কিনতে বা বেচতে পারবে। বাই আর সেলার থাকতে হবে কিন্তু। তো এই বিষয়গুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আমি যে কথাগুলো বলছি, কোনো একটা টার্মস যদি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে যে এই টার্মসটা আমরা বুঝতেছি না, তো ভিডিওটা দেখতে থাকবেন। পরবর্তীতে আমি প্রত্যেকটা টার্মস এক্সপ্লেন করেছি, তো সময় মতো এক্সপ্লেন করেছি, যার যার জন্য আপনারা পরে কিন্তু সেই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে আমি আগে কি বলেছিলাম। ঠিক আছে? কারণ এই বিষয়টা এত লম্বা এবং এত বড় বিষয়, আপনি যেখান থেকেই শুরু করুন না কেন, কিছু টার্মস এমন ইউজ করতেই হবে যেগুলো আপনারা জানবেন না। অর্থাৎ পরবর্তীতে আবার সেই টার্মসগুলোকে বিশ্লেষণ করে আপনাকে দিতে হবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো কোম্পানিজ যে শেয়ারগুলো বিক্রি করে, অর্থাৎ শেয়ার বিক্রি অর্থাৎ আপনি যেরকম আপনার যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির একজন পার্টনার নিলেন, তো কোম্পানিও সেই পার্টনার নিচ্ছে। তো এই পার্টনার নেওয়াটাকেই বলে শেয়ার বিক্রি করা। তো সেই শেয়ার বিক্রি কেন করে? একটা কারণ তো রয়েছে। সে তো ব্যাংক থেকেও টাকা নিতে পারে। এবার ব্যাংক থেকে টাকাটা না নিয়ে সে পাবলিকের কাছে কেন গিয়ে শেয়ার বিক্রি করে? এর কারণ একদম সিম্পল ফ্রেন্ডস। এর কারণটা হচ্ছে যে ব্যাংক থেকে যদি কোম্পানি টাকা নেয় তো ব্যাংককে গ্যারান্টি আপনাকে দিতেই হবে। আপনাকে মাস গেলেই সুদের টাকাটা, ইন্টারেস্টের টাকাটা ব্যাংকে পেমেন্ট করতেই হবে। কিন্তু পাবলিকের কাছে যখনই চলে আসবে কোনো কোম্পানি, পাবলিকের কাছে কিন্তু তারা গ্যারান্টি দিচ্ছে না যে আপনাকে আমরা এত পার্সেন্ট রিটার্ন দেবো, এত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো। কিচ্ছু গ্যারান্টি কিন্তু দিচ্ছে না। কোম্পানি যদি প্রফিট করে তবেই তারা পার্সেন্টেজ পাবে। কোম্পানি লস করলে পাবলিকেরও লসই সহ্য করতে হবে। তো এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এই কারণেই কোম্পানিগুলো পাবলিকের থেকে টাকা নেওয়ার চেষ্টা করে ইনস্টেড অফ ব্যাংক, রাইট? তো এই যে শেয়ার মার্কেটটা রয়েছে এটা বেসিক্যালি কিন্তু দু ধরনের হয়। একটা হয় প্রাইমারি মার্কেট, আর একটা হয় সেকেন্ডারি মার্কেট। তো প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেটটা কি? একদম সিম্পল ভাষায় যদি আমি বোঝাই, এই প্রাইমারি মার্কেট হচ্ছে যে কোম্পানি যখন সবার প্রথম শেয়ার ইস্যু করে সেটাকে বলে আইপিও। কি বলে? আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এই আইপিওটা যখন বিক্রি হয় সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। অর্থাৎ কোম্পানি ডাইরেক্টলি পাবলিকের কাছে তার শেয়ারটা বিক্রি করছে, রাইট? তো এই যে কেনা বেচাটা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি মার্কেটে। কোথায় হচ্ছে? প্রাইমারি মার্কেটে। এবার সেকেন্ডারি মার্কেট তাহলে কোথায় চলে গেল, কিভাবে হবে? সেটা হচ্ছে যে একবার আইপিও থেকে যখন পাবলিক শেয়ারটা কিনে নেয়, অর্থাৎ ধরুন কোনো একটা কোম্পানি তার নিজের প্রথম শেয়ার বিক্রি করলো, অর্থাৎ আইপিও বিক্রি করলো। এবার আপনি সেই প্রথম লটেই আপনি নিয়ে নিলেন শেয়ারটা, রাইট? এবার আপনি তো আর সারা জীবন সেই শেয়ারটা ধরে রাখবেন না।
মনে করেন যে আপনি 50 টাকায় কোনো কোম্পানির একটা শেয়ার নিলেন, এবার মার্কেটে এই শেয়ারের দাম চলে গেল 100 টাকায়। এবার আপনি তো বিক্রি করার জন্য ভাববেন যে আমার তো টাকা ডাবল হয়ে গেল, এবার আমি বিক্রি করি। তো আপনি এটা কোথায় বিক্রি করবেন? এটা আপনি বিক্রি করবেন সেকেন্ডারি মার্কেটে। তো সেকেন্ডারি মার্কেট অর্থাৎ একবার অলরেডি বিক্রি হয়ে গেছে শেয়ার, কোম্পানি বিক্রি করে দিয়েছে, তারপর যে এই শেয়ারগুলো কিনে নিয়েছে তারা নিজেদের মধ্যে শেয়ারগুলোকে কেনা বেচা করে। অর্থাৎ আপনি কিনেছেন 50 টাকা বার শেয়ার, আপনার মতো আরো লাখ লাখ লোক কিনেছে। এবার তারা যে বিক্রি করবে এই শেয়ারটা, কোথায় বিক্রি করবে? তার জন্য তো একটা মার্কেট দরকার, সেই মার্কেটটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো যদি না হয় কমেন্ট করবেন, কমেন্টে আমি আরো আপনাকে চেষ্টা করব বোঝাবার ঠিক মতো, যদি আপনি বুঝতে কোনো অসুবিধা হয় আপনার। তো এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এবার এই সেকেন্ডারি মার্কেটে যখন আপনি এটা কেনা বেচা করবেন, তো এখানেও না অনেক ধরন হয়। যেমন মেন যে দুটো, সেটা হচ্ছে যে ইকুইটি সেকশন অ্যান্ড এফএনও সেকশন। তো এই বিষয়গুলো নিয়ে আমি আগামী পরবর্তী অনেক ভিডিওতে একদম খোলামেলা বিশ্লেষণ করব, শুধু এই সেগমেন্টটা নিয়েই আলোচনা করব। তো সেখানে আপনাদের একদম টোটাল নলেজটা ক্লিয়ার হবে। কিন্তু এটার মধ্যে কি হবে, আমি বেসিক্স গুলোকে শুধু কভার করছি, কারণ আমি চাই যারা কিচ্ছু জানে না স্টক মার্কেট সম্বন্ধে তাদের জন্য এই ভিডিওটা, রাইট? তো আমরা মেইনলি এই ভিডিওতে যে আলোচনা করব সেটা হচ্ছে ইকিউ অর্থাৎ ইকুইটি মার্কেট নিয়ে, রাইট? তো ইকুইটি মার্কেটে আপনি কিন্তু এই যে শেয়ারটা আইপিও তে কিনলেন সেটাকে বিক্রি করতে পারবেন। এবার এফএনও যে রয়েছে, এটার ফুল অর্থ হচ্ছে ফিউচার অ্যান্ড অপশনস। তো এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি শেয়ার মার্কেটটা কি আপনাদের সবার বেসিক্স যে ধারণাটা এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো হোয়াট ইজ এ শেয়ার? সবচেয়ে বড় কথা যে হোয়াট ইজ এ শেয়ার। তো আমরা তো শেয়ার কিনছি, বিক্রি করছি, এবার শেয়ারটা কি, শেয়ারটা কিভাবে ডিসাইড হয়? তো এ শেয়ার মিনস সাম পার্সেন্টেজ অফ ওনারশিপ অফ এ কোম্পানি। তো আমি আগেও বললাম যে কোম্পানির কিছু পার্সেন্টেজ ওনারশিপ। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা কোম্পানি শেয়ার যখন বিক্রি করবে, সে ডাইরেক্টলি তো পার্সেন্টেজে বিক্রি করবে না। কারণ সে যদি পার্সেন্টেজে বিক্রি করে তো এখানে ক্যালকুলেশনটা অনেক কমপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে? তো এবার পার্সেন্টেজের বদলে তারা প্রথমে একটা কোয়ান্টিটিতে শেয়ার বানিয়ে নেয়। অর্থাৎ ধরুন যদি 100টা শেয়ার কোম্পানি বানায়, আমি একটা নর্মাল নাম্বার নিচ্ছি, জেনারেলি 1 কোটি, 2 কোটি, 3 কোটি একটা কোম্পানির কোটি কোটি শেয়ার থাকে। তো আমি বোঝানোর স্বার্থে ধরে নিচ্ছি যে একটা কোম্পানি ডিসাইড করলো যে আমার কোম্পানির টোটাল 100টা শেয়ার হবে এবং একটা করে শেয়ারের দাম হবে 1000 টাকা, রাইট? তো 100টা শেয়ারের দাম কত হলো? 1 লাখ টাকা। তো কোম্পানির টোটাল ভ্যালুয়েশন দাঁড়ালো 1 লাখ টাকা। কিভাবে দাঁড়ালো? টোটাল শেয়ার যতগুলো রয়েছে তার সঙ্গে একটা শেয়ারের যে দাম সেটা আমরা গুণ করে দিলাম। এবার একটা কোম্পানি কিন্তু টোটাল 100% শেয়ার মার্কেটে বিক্রি করে না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 50% কোম্পানিরা শেয়ার বিক্রি করে, এবং অনেক কোম্পানি যদিও 90%ও শেয়ার বিক্রি করে দেয়। কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু 50%-এর বেশি শেয়ার, 50% বলাটাও ভুল হবে, 49% শেয়ার ম্যাক্সিমাম বিক্রি করে এবং 50%-এর উপর নিজের কাছে রেখে দেয়। কারণ কোম্পানির যে ডিসিশন মেকিং পাওয়ারটা রয়েছে, কোম্পানি যদি সেই কোম্পানিকে মেনটেন করার জন্য যে ডিসিশনগুলো নেবে যে আমরা পরবর্তীতে এই কাজটা করতে চলেছি বা আমরা কোম্পানির জন্য এই জিনিসটা নতুন কিনতে চলেছি, এই ডিসিশনগুলো নেওয়ার জন্য নিজের কাছে 50%-এর বেশি কিন্তু শেয়ার কোম্পানির কাছে থাকতে হবে। আদারওয়াইজ কোম্পানির কিন্তু আবার পাবলিক হোল্ডারদের কাছে এসে জিজ্ঞেস করতে হবে যে আমরা এই জিনিসটা কিনতে চলেছি, আপনারা আমাদের সমর্থন করুন। অর্থাৎ ভোটিং হয়ে যাবে তখন। অর্থাৎ এই ভোটিং এর প্রসেসটাকে এড়াতে কিন্তু কোম্পানি 50%-এর উপর নিজের কাছে শেয়ার রেখে দেয়। তো অর্থাৎ যদি একটা কোম্পানির টোটাল 100টা শেয়ার থাকে, তো কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম 49টা শেয়ার বিক্রি করবে, 51টা শেয়ার নিজের কাছেই রেখে দেয়, ঠিক আছে?
এবার সেই 49টা শেয়ারের মধ্যে পার শেয়ার একটা করে 1,000 টাকা যদি দাম হয়, তো আপনি যদি শেয়ার এবার কিনতে যান মার্কেটে, তার আইপিও যখন কোম্পানি প্রথম ছাড়বে তখন যদি আপনি নিতে যান, তো আপনাকে কিন্তু 1,000 টাকা করে পার শেয়ার নিতে হবে। অর্থাৎ আপনি যদি 5টা শেয়ার নেন, তো 5 × 1,000 আপনাকে 5,000 টাকা টোটাল ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, তো এটা হলো একটা বেসিক এক্সাম্পল। যদিও মিনিমাম যে আইপিও গুলো যখন পাবলিক লঞ্চ করে, বর্তমান যে সময় রয়েছে এই সময়ে মিনিমাম 15,000 টাকার একটা মূল্য ধার্য করা থাকে। মিনিমাম ইনভেস্টমেন্ট 15,000 হতে হয়। এবং সেকেন্ডারি মার্কেটে যদি সেটা আপনি চলে আসেন, তো সেখানে আপনি একটা শেয়ারও পরবর্তীতে কিনতে পারেন, বেচতে পারেন। কিন্তু আমি পাবলিক অফারিং এর কথা বলছি, আইপিওর কথা বলছি। সেখানে মিনিমাম 15,000 এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একজন রিটেলার পাবলিক 2 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে। তো আমাদের শেয়ারটা কি সেটা সম্বন্ধেও একদম ধারণা ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো পয়েন্ট আমার মিস যায়, কারণ এটা অনেক বড় সিলেবাস, হয়তো আমি যখন আপনাদের সামনে এটা বিশ্লেষণ করছি অনেক পয়েন্ট মিস যেতে পারে। তো আপনারা কমেন্টে আমাকে মনে করিয়ে দেবেন কোনো একটা বিষয় যদি আমি এড়িয়ে যাই, তো সেটারও আমি ক্লিয়ারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন চলে যাই নেক্সট স্লাইডে। তো বন্ধুরা, এবারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো এই স্টক এক্সচেঞ্জটা কি? তো একদম সিম্পল ভাষায় যদি আমি বলি, যেমন ধরুন যে শপিং কমপ্লেক্স গুলো হয়, তো সেগুলো কিভাবে কাজ করে। শপিং কমপ্লেক্স একটা বিল্ডিং বানিয়ে দেয়, তার ভিতরে আপনারা যে কেউ গিয়ে একটা রুম ভাড়া নিয়ে বা কিনে, যেরকম তারা টার্মস রাখে সেই হিসাবে আপনারা নিয়ে সেখানে ব্যবসা করতে পারেন। অর্থাৎ আপনার নিজের দোকান লাগিয়ে সেখানে দোকানে আপনারা কেনা বেচা করতে পারেন, বিজনেস করতে পারেন। তো সেই রকম স্টক এক্সচেঞ্জটা ধরে রাখুন শেয়ারের শপিং কমপ্লেক্স। কিরকম সেটা? সেটা হচ্ছে যে আপনি যখন যে কোনো শেয়ার বাই বা সেল করবেন, অর্থাৎ কিনবেন বা বেচবেন, তো আপনাকে তো কোথাও গিয়ে সেটা কিনতে হবে। তো সেই জায়গাটাই হলো স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ আপনাকে একটা স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনাকে সেই যে কোনো একটা কোম্পানির শেয়ার কেনা বা বেচা করতে হবে। ঠিক আছে? আপনি এমন নয় যে আপনি যেখানে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে বলবেন আমার কাছে এই কোম্পানির শেয়ার রয়েছে, কে নেবেন নিয়ে যাও, এরকমটা হয় না। তো এবার আপনি যদি চিন্তা করেন যে ইন্ডিয়ার মধ্যে যে স্টক এক্সচেঞ্জ রয়েছে, সেই স্টক এক্সচেঞ্জের মধ্যে ভালো কোনটা? তো আমরা এখন কারেন্ট সিনারিওতে সব থেকে বেশি ইউজ করি এনএসই, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে? আর আরেকটা স্টক এক্সচেঞ্জ ভারতে রয়েছে, সেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ বিএসই। এটাই কিন্তু পুরানা স্টক এক্সচেঞ্জ। তো সবার প্রথম যে ভারতে স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছিল সেটা কিন্তু এটাই, বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এখনো এমন নয় যে এখানে কেউ ট্রেড করে না, অর্থাৎ এখানে কেনাবেচা করে না, এখানেও কেনাবেচা করে, কিন্তু বেশি পরিমাণে কেনাবেচা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। অর্থাৎ টার্ন ওভার যে রয়েছে, টার্ন ওভারটা কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেশি। এবং আপনারা হয়তোবা নাম শুনেছেন সেন্সেক্স অথবা নিফটি। তো এই এনএসসি কিন্তু একটা বেঞ্চমার্ক হচ্ছে নিফটি। আর এই বম্বে স্টক এক্সচেঞ্জের একটা বেঞ্চমার্ক হচ্ছে সেন্সেক্স। অর্থাৎ আপনারা যে খবরের চ্যানেলে বা কারো মুখে শোনেন নিফটি আজকে একটু বেড়েছে বা কমেছে, সেন্সেক্স আজকে একটু বেড়েছে বা কমেছে, তো সেটা কন্ট্রোল করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি আর বম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্স। তো এই স্টক এক্সচেঞ্জের এগুলো হচ্ছে বেঞ্চমার্ক। অর্থাৎ এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানি ট্রেড করে তার মধ্যে টপ 50 যে কোম্পানি রয়েছে, ওই 50 কোম্পানির একটা ওয়েটেড এভারেজ থেকে এই নিফটির পয়েন্টটাকে ক্যালকুলেট করা হয়। আর সেন্সেক্স হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জের টপ 30 কোম্পানির ওয়েটেড এভারেজ বের করে একটা ভ্যালু ক্যালকুলেট করা হয়। তো ক্যালকুলেশনটা খুব কমপ্লিকেটেড। তো ক্যালকুলেশন যদি আপনার জানতে হয় যে কিরকম করে ক্যালকুলেশনটা করে, তো সেক্ষেত্রেও আমি আগামীতে ভিডিও বানাবো, অসুবিধে নেই। কিন্তু এখন বেসিক্স যেহেতু আমি পড়াচ্ছি, তো এখন আমি অতটা গভীরে বিশ্লেষণ করব না। ঠিক আছে? তো
এবার ঘটনা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ যে রয়েছে, এই স্টক এক্সচেঞ্জ গুলো কে কন্ট্রোল করে, তাই না? এটা একটা প্রশ্ন। তো স্টক এক্সচেঞ্জ, এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ কন্ট্রোল করে না, ঠিক আছে? যেমন এই বিএসসি যে রয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার পাবলিকলি অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ আপনি যদি চান বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার আপনি নিজেও কিনতে পারেন, ঠিক আছে? আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এরা প্ল্যান করছে আমি যতদূর জানি, কিন্তু এরা এখনো পর্যন্ত কিন্তু পাবলিক লিস্টিং করেনি, কিন্তু অনেকেই এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইনভেস্টর। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনারা দেখতে পারবেন এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটার কে কে শেয়ার হোল্ডার রয়েছে, ঠিক আছে? তো মেইনলি যে লার্জার ইনস্টিটিউশনসরা থাকে, যেমন মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ইনস্টিটিউশন গুলো, তো তারাও কিন্তু একটা বড় পার্সেন্টেজ শেয়ার হোল্ড করে এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। তো স্টক এক্সচেঞ্জটা কি, আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। তো ধীরে ধীরে একদম আপনার ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো এখানে আপনি একটি ট্রেড এক্সিকিউট করতে পারবেন, অর্থাৎ বাই সেল যে কোনো কিছু করতে পারবেন। এবার এখানে একটা পয়েন্ট আমি এখানে মার্ক করিনি, তো আমি একটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে শেয়ার মার্কেটের এই যে সমস্ত যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এই সবগুলোকে কিন্তু কন্ট্রোল করে একটা বডি, ইন্ডিভিজুয়াল বডি, সেটা হচ্ছে সেবি। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। তো এই যে সেবি রয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই সেবি কিন্তু সমস্ত কিছুকে দেখাশোনা করে, কন্ট্রোল করে। এবং এই শেয়ার মার্কেটে কাজ করতে এসে আপনার যদি যে কোনো ধরনের অসুবিধা হয় বা এক্সচেঞ্জের এক্সচেঞ্জের সম্বন্ধে আপনার কোনো একটা কমপ্লেন থাকে এক্সচেঞ্জের উপর বা কোনো ব্রোকারের উপর, তো আপনি কিন্তু সেবির কাছে গিয়ে কমপ্লেন করতে পারেন। এবং আমি নিজেও সেবির কাছে কমপ্লেন করে ব্রোকারের কাছে ব্রোকারের বিরুদ্ধে কমপ্লেন করে আমি কিন্তু একটা কেসও জিতেছি, ঠিক আছে? তো সেই ডিটেলসটা এখনই আমি শেয়ার করছি না এখানে, কিন্তু জাস্ট ফর ইনফরমেশন পারপাস আমি বলে দিলাম। তো আশা করি স্টক এক্সচেঞ্জটা কি সেটা কিন্তু আমি বোঝাতে পেরেছি। যদি এখনো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে আরো গভীরভাবে ডিটেলসে বোঝানো। তো চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। তো এখন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ডিপোজিটরি। তো ডিপোজিটরিটা কি ফ্রেন্ডস? ডিপোজিটরিটা হচ্ছে, ধরে রাখুন একটা ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট আপনার। এটাকে ব্যাংক অ্যাকাউন্ট তো বলবো না, ডিম্যাট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যখন শেয়ার মার্কেটে কেনাবেচা করবেন, আপনার সেই শেয়ারগুলো কোথাও না কোথাও গিয়ে তো জমা থাকবে, সেটা থাকবে হচ্ছে ডিপোজিটরির কাছে। সেই ডিপোজিটরির মধ্যে ইন্ডিয়ার মধ্যে যে দুটো ডিপোজিটরি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এনএসডিএল আর একটা হচ্ছে সিডিএসএল, ঠিক আছে? তো জেনারেলি এনএসডিএলটাই পুরনো, সিডিএসএল নতুন হয়েছে। কিন্তু বর্তমানে যে ব্রোকারগুলো রয়েছে নতুন, যারা এই বিজনেসে এন্ট্রি নিচ্ছে, বেশিরভাগই কিন্তু সিডিএসএল থেকে প্রোভাইড করে সার্ভিস। অর্থাৎ আপনি শেয়ার কিনলে এই সিডিএসএল এর ডিম্যাট অ্যাকাউন্টে আপনার শেয়ারটা গিয়ে ডিপোজিট হবে। তো এটা আর কিছুই নয়, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার যে শেয়ারগুলো রয়েছে সেগুলো গিয়ে ডিজিটাইজ হিসাবে আপনার যে পেপার ওয়ার্কস বাঁচানোর যে কাজটা সেটা করছে এই ডিপোজিটরি, অর্থাৎ সিডিএসএল বা এনএসডিএল। সিডিএসএল এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি, আর এনএসডিএল এর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড, ঠিক আছে? তো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এর পরের স্লাইডটা হচ্ছে বেনিফিটস অফ এ ইনভেস্টর, ঠিক আছে? তো বেনিফিটস অফ এ ইনভেস্টর, অর্থাৎ আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করতে চেয়েছি সেটা হচ্ছে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, তো আপনার কি কি বেনিফিট এর মধ্যে আপনার রয়েছে, অর্থাৎ আপনি কি জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, আপনার এতে কি লাভ হতে পারে। তো একটা লাভ তো সবাই জানে যে প্রফিট হতে পারে একটা, সেটা হচ্ছে বাই সেল, অর্থাৎ কম দামে কিনবেন আর বেশি দামে বেচবেন। কিন্তু এই কম দামে কেনা আর বেশি দামে বেচা বাদেও শেয়ার মার্কেটে কিন্তু, বা স্টক মার্কেট যেটাই বলুন, অনেক স্কোপ রয়েছে আপনার কাছে পয়সা ইনকাম করার, টাকা ইনকাম করার। তো তার মধ্যে যে বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট
তো সেই জিনিসগুলি আমি আপনাদেরকে আজকে এখানে বলবো। তো আপনারা হয়তো নাম শুনেছেন ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ডটা কি? সবচেয়ে বড় যে বেনিফিটটা আপনারা পান সেটা হচ্ছে এই ডিভিডেন্ড। এটা কি? এটা হচ্ছে যে আপনি যখন যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন টাকা, সাপোজ আপনি 1,000 টাকা কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তো এই 1,000 টাকার একটা শেয়ার আপনি কিনেছেন। এবার এই 1,000 টাকাটা তো আপনার রয়েই গেছে, অর্থাৎ একটা শেয়ার তো আপনার কাছে রয়েই গেছে। এবার প্রত্যেক বছরে যখন কোম্পানি প্রফিট করবে, তখন কিন্তু আপনাকে একটা পার্সেন্টেজ প্রফিট কোম্পানি আপনাকে দেবে। সব কোম্পানি যদিও দেয় না এটা, কিন্তু এখানে অনেক টার্মস কন্ডিশন রয়েছে। তো ধীরে ধীরে আমরা সেই জিনিসগুলো বুঝবো পরবর্তী ভিডিওতে। কিন্তু এখন বেসিক যে জিনিসটা আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে সব কোম্পানি দেয় না, কিন্তু বেশিরভাগ যে ভালো কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ইনভেস্টরকে অলওয়েজ ডিভিডেন্ড দেয়। এবার এই ডিভিডেন্ডটা কিভাবে দেয় তারা? ধরুন তারা পার শেয়ার 20 টাকা করে ডিভিডেন্ড দেবে ঘোষণা করলো। তো আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, তো সেই বছরে আপনি 20 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট পেয়ে যাবেন। এবার এই টাকাটা কিন্তু আপনার সিডিএসএল বা এনএসডিএল এ ডিপোজিট হবে না, এটা কিন্তু ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হবে, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি সিডিএসএল বা এনএসডিএল কানেক্ট করে রাখবেন। অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার এই টাকাটা অটোমেটিক ডিপোজিট হয়ে আসবে। এবার ঘটনা হচ্ছে যে এই যে ডিভিডেন্ডটা আপনি পেলেন, এতে আপনার শেয়ারে কি প্রভাব পড়বে? এই যে শেয়ার প্রাইসটা রয়েছে, তো যেদিন আপনি ডিভিডেন্ডটা পাবেন, অর্থাৎ যেদিনকার ঘোষণা হবে যে ডিভিডেন্ডটা আপনি পাবেন, তখন কিন্তু এই 1,000 থেকে এই 20 টাকা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা শেয়ারের দাম তখন সেই সময় যদি 1,000 টাকা মার্কেটে থেকে থাকে, তো সেটা কিন্তু পরের দিন থেকে 980-তে ট্রেড করা শুরু করবে। কিন্তু এখানে যে বোঝার বিষয়টা রয়েছে, এটা কিন্তু পার্মানেন্ট নয়। অর্থাৎ এই 980 পরের দিনই আবার 1,000 বা তারও বেশিতে ট্রেড করা শুরু করে দিতে পারে। সেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর নির্ভর করবে। কিন্তু নিয়ম হিসাবে এই শেয়ারটির একটা করে শেয়ারের দাম হয়ে যাবে 980 টাকা। কিন্তু যখনই আবার ডিমান্ড চলে আসবে, এটা কিন্তু 1,000-এর বেশি হয়ে যাবে। তো আপনার যে ডিপোজিটরি রয়েছে, সেখানে একটা শেয়ার তো পড়েই রয়েছে, উপরন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে 20 টাকা কিন্তু পেয়ে গেলেন। এবার প্রত্যেক বছর যে ভালো কোম্পানি যদি আপনি ইনভেস্ট করেন, ভালো কোম্পানিতে প্রত্যেক বছর কিন্তু আপনি এখান থেকে কোনো না কোনো একটা পার্সেন্টেজ পাবেন ডিভিডেন্ড হিসাবে। ঠিক আছে? তো এর পরে যে জিনিসটা, সেটা হচ্ছে বোনাস শেয়ার। তো বোনাস শেয়ারটা কি? তো যেরকম ডিভিডেন্ড আপনি এক্সট্রা করে পাচ্ছেন, একটা পার্সেন্টেজ কোম্পানি দিয়ে দিচ্ছে, তো সেরকম বোনাস শেয়ার হচ্ছে আপনার যদি একটা শেয়ার থাকে, এবার কোম্পানি যদি 1:1 বোনাস ডিক্লেয়ার করে, তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক আরেকটা শেয়ার চলে আসবে। হ্যাঁ, যেটা শুনতেছেন একদমই ঠিক শুনতেছেন। এই শেয়ারটার জন্য আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, অর্থাৎ নতুন করে কিনতেও হচ্ছে না, কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক আরো একটা নতুন শেয়ার কিন্তু ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি ইনভেস্টর হিসেবে বেনিফিট পেতে পারেন। এবং থার্ড যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। ও আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে বোনাস শেয়ারটা আপনার যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এর কিন্তু অনেক টার্মস কন্ডিশন রয়েছে। অর্থাৎ এই বোনাস শেয়ারটা যখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে বা যখন কোম্পানি বোনাসটা ডিক্লেয়ার করবে, তখন কিন্তু আপনার যে মার্কেট প্রাইসটা রয়েছে সেটার উপরে একটা কিন্তু এফেক্ট পড়বে। অর্থাৎ আপনার একটা শেয়ারের দাম যদি 1,000 টাকা থাকে, তো পরের দিন সেটা 500 টাকা হয়ে যাবে। কিন্তু এখানে যে মজার ব্যাপারটা, সেটা এই 500 টাকাটা কিন্তু পার্মানেন্ট নয়। এটা কিন্তু এনি টাইম আবার বেড়ে 1,000 হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো পরের যে বেনিফিটটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। তো ট্যাক্স বেনিফিটটা কি? দেখুন, যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন, লং, ঠিক আছে, তো লং টার্মে ইনভেস্ট করলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স বেনিফিট পাবেন।
কিছুদিন আগে পর্যন্ত তো খুবই ভালো ট্যাক্স বেনিফিট মানে আরো ছিল, কিন্তু এই কিছুদিন আগে যে বাজেট হয়েছে তাতে কিন্তু অনেক বেনিফিট কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তবু এখনো যতটা বেনিফিট দেওয়া হয় এটাই কিন্তু মানে অনেক নর্মালের তুলনায় অনেক বেশি। যেমন এই যে ডিভিডেন্ডটা রয়েছে, এই ডিভিডেন্ড কিন্তু আগে টোটাল ট্যাক্স ফ্রি ছিল, অর্থাৎ ডিভিডেন্ড পেলে আপনাকে কিচ্ছু ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখন যে নতুন নিয়মটা করেছে সেটা হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত আপনি প্রত্যেক বছর ডিভিডেন্ডে ট্যাক্স ফ্রি পাবেন, তারপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। তো সেরকম এই যে ট্যাক্স রয়েছে এখানে, লং টার্ম ক্যাপিটাল গেইন অর্থাৎ আপনি যদি 3 বছরের বেশি কোনো শেয়ার হোল্ড করেন, অর্থাৎ আজকে কিনলেন 3 বছর পর আপনি বিক্রি করলেন, তো সেটাকে বলবে লং টার্ম হোল্ডিং। এবার সেই হোল্ডিং এ কিন্তু আপনার ট্যাক্স শুধুমাত্র 10%। অর্থাৎ আপনি যদি কোটিপতি হন, আপনার যদি নর্মাল ট্যাক্স স্ল্যাব 35% বা 30% হয়ে থাকে, তবুও এখান থেকে যে বেনিফিটটা আপনি করছেন অর্থাৎ প্রফিটটা করছেন, সেখানে কিন্তু আপনাকে শুধু 10% ট্যাক্স দিতে হবে। আমি এখনকার নিয়ম বলছি, ভবিষ্যতে কি নতুন নিয়ম আসবে না আসবে তা বলতে পারি না, কিন্তু এখন আপনি এই মুহূর্তে যেটা নিয়ম রয়েছে সেই হিসাবে 10% পে করবেন। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলে যাচ্ছি পরের স্লাইডে। তো এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে কাজ করে এই মার্কেট, অর্থাৎ হাউ শেয়ার মার্কেট ওয়ার্কস। তো একটু আগেই আমি একটা একটা করে বিষয়ে বলে আসলাম যে কোনটা কি জিনিস। তো এবার দেখুন, আমি একটা এখানে চক্র করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে কোনটা কিভাবে কাজ করে। তো দেখুন, সবার উপরে রয়েছে সেবি। এবার সেবির পরে যে রয়েছে সে হচ্ছে স্টক এক্সচেঞ্জ, তারপরে যে রয়েছে সেটা হচ্ছে ডিপোজিটরি, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রোকার, তো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনভেস্টর, অর্থাৎ আপনি। তো কিভাবে কাজ করে দেখুন, আপনি ব্রোকারের কাছে গিয়ে অর্ডার প্লেস করবেন, এই ব্রোকার আবার গিয়ে এক্সচেঞ্জের কাছে অর্ডার প্লেস করবে, আর এই এক্সচেঞ্জকে দেখাশোনা করবে সেবি। আবার আপনি যখন যে শেয়ারটা কিনবেন সেটা ডিপোজিট হয়ে থাকবে ডিপোজিটরির কাছে। অর্থাৎ চক্রটা বুঝতে পারছেন তো? অর্থাৎ এই যে টার্মস গুলো, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি শেয়ার মার্কেটে কাজ করতে আসবেন। অর্থাৎ সবার প্রথমে রয়েছে সেবি, তারপরে যে বড় মাথা সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, তারপরে যে বড় মাথা সেটা হচ্ছে ডিপোজিটরি, এবং তারপরে যে বড় মাথা সেটা হচ্ছে ব্রোকার। তো এই সবগুলোর সঙ্গেই আপনার কিন্তু রিলেশন বিল্ড হয়ে যাবে যখনই আপনি শেয়ার মার্কেটে এন্ট্রি করবেন। এবার এবার ঘটনা হচ্ছে যে কিভাবে কাজ করে। দেখুন, সবার প্রথমে হচ্ছে যে কোম্পানিটা আপনাকে শেয়ার দেবে, এবার কোম্পানি তো ডাইরেক্টলি আপনাকে এসে বলবে না যে আপনি আমার শেয়ার নিন, আমি নতুন করে শেয়ার দিতে চাই, আপনি আমার শেয়ার নিন, এটা কিন্তু কোম্পানি এসে কখনোই বলবে না। কোম্পানি সবসময় যাবে এক্সচেঞ্জের কাছে, এক্সচেঞ্জের কাছে গিয়ে কোম্পানি কিন্তু নিজের যে শেয়ার রয়েছে সেটাকে সেখানে লিস্ট করাতে চায়, কিন্তু ডাইরেক্ট কিন্তু কোম্পানি আবার স্টক এক্সচেঞ্জের কাছে যেতে পারবে না। কেন? কারণ তাকে দেখাশোনা করার জন্য রয়েছে সেবি, অর্থাৎ কোম্পানিটা ঠিক রয়েছে কি না, কোম্পানির চাল চলন কিরকম। তো এই জিনিসগুলোকে আগে ভেরিফাই করাতে হবে সেবির কাছে, সেবির অ্যাপ্রুভাল পেলে তখন কোম্পানি যেতে পারবে স্টক এক্সচেঞ্জের কাছে, এবং সেখানে গিয়ে তার কোম্পানি শেয়ার বিক্রি করতে পারবে। এবার প্রথম অবস্থায় যখন কোনো কোম্পানি শেয়ার বিক্রি করে, তো প্রথম অবস্থায় কোম্পানি এই আইপিও লঞ্চ করে, অর্থাৎ একটা করে শেয়ারের একটা দাম নির্ধারণ করা হয়, সাপোজ ধরুন 100 টাকা। এবার আপনি কতটা শেয়ার নিতে চান সেই হিসাবে আপনি বিড করতে পারেন, অর্থাৎ বাই অর্ডার লাগাতে পারেন। এবার নির্দিষ্ট একটা ডেটে সেটা লিস্ট হবে স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ সেদিন থেকে স্টক এক্সচেঞ্জে সেটা যে কেউ কেনাবেচা করতে পারবে। এবার সেইটা যদি আপনি অর্ডারটা প্লেস করে রাখেন, আপনি পেতে পারেন নাও পেতে পারেন, সেটা নির্ভর করবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর। অর্থাৎ সাপোজ কোম্পানির কাছে রয়েছে টোটাল 100টা শেয়ার, এবার 1000 জন লোক একটা করে শেয়ার যদি অর্ডার করে, তো সবাইকে তো শেয়ারটা দেওয়া সম্ভব না। এবার র্যান্ডমলি সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার দিয়ে র্যান্ডমলি তারা ডিসাইড করবে, করে 100 জনকে একটা করে শেয়ার দেবে। এবার সেক্ষেত্রে বাকি 900 জন তো পেলই না শেয়ার। এবার যেদিনকে স্টক এক্সচেঞ্জে লিস্ট হবে
সেদিনকে কিন্তু ওই বাকি 900 জন আবার এসে অর্ডার প্লেস করে সেটা কিনতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় যখন আইপিও অ্যাপ্লিকেশনে সে বাই অর্ডারটা দেবে, তখন কিন্তু সে যে পাবেই যে শেয়ারটা, তার কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না। তো কোম্পানি সবার প্রথমে আইপিও নিয়ে আসে, এবং এই আইপিওটা কিভাবে নিয়ে আসে এটা নিয়ে আমি পরে ডিটেলস ভিডিও বানাবো। তো এখন যদি আইপিও বিশ্লেষণ করতে যাই, তো এখানেই ঘন্টাখানেক চলে যাবে, তো এতক্ষণ দেওয়া যাবে না, বেসিক্স যেহেতু আমি শেখাচ্ছি। তো আইপিও নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার তারপরে এফপিও বলে একটা জিনিস রয়েছে। এফপিওটা কি? এবার সাপোজ কোম্পানি আইপিও অলরেডি দিয়ে দিয়েছে, এবার 10 বছর পরে বা 5 বছর পরে কোম্পানির আরো টাকার প্রয়োজন, তো তখন কোম্পানি কিন্তু আবার ফার্দার পাবলিক অফারিং নামে আবার ফান্ড রাইজ করার জন্য কিন্তু এফপিও ইস্যু করতে পারে। তো এবারে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে কিভাবে তাহলে প্রসেসটা হয়। দেখুন, সবার প্রথমে আইপিও একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে কোম্পানি। এবার আপনার যদি সেই কোম্পানিটা পছন্দ হয়, আপনি বিড করতে পারেন। বিড অর্থাৎ বাই অর্ডার প্লেস করা। তো বিড করে আপনি রাখতে পারেন, যদি সেই কোম্পানির শেয়ার আপনার অ্যাকাউন্টে চলে আসে, তারপর আপনি একটা ডেট ফিক্সড করা থাকবে, সেটাকে বলে লিস্টিং ডে। এবার সেই লিস্টিং ডেতে আপনি সেল করতে পারেন, অথবা লিস্টিং ডের পরে যে কোনো দিন আপনি সেটাকে সেল করতে পারবেন। লিস্টিং ডের আগে পর্যন্ত সেল করার কিন্তু কোনো বুদ্ধি নেই। এবার যখনই আপনি পেয়ে গেলেন শেয়ারটা, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেকেন্ডারি মার্কেট চলে গেল। আমি আগে একবার বলেছিলাম প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। যতক্ষণ আপনি আইপিও নিয়ে ঘাটাঘাটি করছিলেন, অর্থাৎ আইপিওটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো, ততক্ষণ পর্যন্ত সেটা প্রাইমারি মার্কেট। যখনই সেটা লিস্ট হয়ে গেল স্টক এক্সচেঞ্জে, তখনই কিন্তু সেটা হয়ে গেল সেকেন্ডারি মার্কেট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে ইনভেস্টিং কি আর ট্রেডিং কি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ইনভেস্টিং হচ্ছে, ধরুন আপনি আজকে শেয়ার কিনলেন, 10 বছর পর বিক্রি করলেন বা 5 বছর পর বিক্রি করলেন, তো সেটা হচ্ছে ইনভেস্টিং। আর ট্রেডিং কি? ধরুন আপনি আজকে একটা শেয়ার কিনলেন, কালকেই বিক্রি করে দিলেন, অথবা আজকেই দাম বেড়ে গেল, বিক্রি করে দিলেন। তো এভাবে যে কাজ করে সে হচ্ছে ট্রেডিং করে। আর যে আজকে কিনে 10 বছর পর বেচে বা 1 বছর পর বেচে, যাই হোক, সেটাকে বলে ইনভেস্টিং করা। অর্থাৎ আপনি আজকে টাকা দিয়ে শেয়ার কিনলেন, এবার আপনি আজকেই কিন্তু বিক্রি করছেন না বা কালকেই বিক্রি করছেন না, কোম্পানিকে সময় দিচ্ছেন, কোম্পানি সেই টাকাটা দিয়ে তার নিজের সম্পূর্ণ কাজকর্ম করছে। এবার 5 বছর 10 বছর পর যখন কোম্পানির ভ্যালু বেড়ে গেল, তখন আপনি বিক্রি করলেন, এটাকে বলে ইনভেস্টিং। এবং এই ইনভেস্টিং এ কিন্তু রিস্ক খুবই কম তুলনামূলকভাবে, এবং ট্রেডিং কিন্তু টোটাল হাই রিস্কি। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা দিয়ে আজকে ট্রেডিং করতে আসেন, আপনার যদি ভাগ্য এতটাই খারাপ থাকে, খুবই খারাপ থাকে, তো আপনি সেদিনকেই কিন্তু জিরো হয়ে যেতে পারে সেটা, অর্থাৎ পুরো 1 লাখ টাকাই আপনি কিন্তু লস করে যেতে পারেন। কিন্তু ইনভেস্টিং এ কিন্তু এটা সম্ভব নয়। অর্থাৎ আজকে আপনি 1 লাখ টাকা নিয়ে আসলেন, ইনভেস্টিং করলেন, আর আজকেই জিরো হয়ে গেল, এটা কিন্তু সম্ভব। ঠিক আছে? তো ট্রেডিং আর ইনভেস্টিং এর ডিফারেন্সটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার ইনভেস্টিং এ আপনি কিছু প্লাস পয়েন্ট আছে আপনার, অর্থাৎ ইনভেস্টিং করলে কিন্তু আপনি কিছু সুবিধা পাচ্ছেন, যেমন আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, বোনাস পাচ্ছেন। কিন্তু ট্রেডিং এ কিন্তু না আপনি ডিভিডেন্ড পাবেন, না কোম্পানি আপনাকে বোনাস দেবে। আপনি কম দামে কিনবেন, বেশি দামে বেচবেন, এটাই, অথবা বেশি দামে বেচবেন, কম দামে কিনবেন। তো এখানে আরেকটা যে বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে এমন না যে আপনাকে প্রথমে কিনতে হবে। অর্থাৎ জেনারেলি যে কোনো মার্কেটে কি হয়, ধরুন আপনি যদি কোনো ব্যবসা করেন, তো আপনাকে প্রথমে টাকা দিয়ে মালটা কিনে আনতে হবে, তারপরে সেটাকে বেশি দামে বিক্রি করে লাভ করতে হবে। কিন্তু শেয়ার মার্কেটে আপনি উল্টোটাও করতে পারেন। অর্থাৎ কোনো কোম্পানির দাম 1,000 টাকা চলছে, আপনি 1,000 টাকা কিন্তু শেয়ারে বিক্রি করে সকালে বিক্রি করে দেবেন। এবার বিকালে মার্কেট বন্ধ হওয়ার আগে আগে দেখতে পারলেন যে 990 টাকা রেট চলছে, তো আপনি কিন্তু এটা কিনে আপনার যে ডিফারেন্সটা রয়েছে সেটাকে প্রফিট হিসেবে নিতে পারেন। তো এভাবেও কিন্তু করতে পারেন। এবার আপনাকে আরেকটা যে বিষয় জানানো দরকার, সেটা হচ্ছে যে টাইমিং। এটা হচ্ছে 9:15 AM, এটা হচ্ছে মার্কেট ওপেনিং টাইম, এবং 3:30 PM এটা হচ্ছে
ক্লোজিং টাইম। তো সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন 9টা 15-তে মার্কেট ওপেন হয়, 3টা 30 মিনিটে মার্কেট ক্লোজ হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি বাই সেল করতে চান তো এই টাইমের ভিতরেই কিন্তু আপনাকে বাই সেলটা করতে হবে, ঠিক আছে? তো শেয়ার মার্কেটের আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে নিফটি এবং সেন্সেক্স। এই নামটা নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন, এর আগেও আমি আপনাদেরকে বললাম একবার। তো নিফটি সেন্সেক্স এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা দেখেই আপনি বুঝতে পারবেন যে মার্কেটের কন্ডিশনটা কি রয়েছে, অর্থাৎ যে ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে তারা পারফরমেন্স কিরকম করছে। এবার ভালো কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে তাহলে অটোমেটিক সবার কাছে একটা কনফিডেন্স চলে আসে যে যারা মোটামুটি কোম্পানি আছে তারাও ভালো পারফরমেন্স করবে। এবার ভালো কোম্পানি যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু একটা চান্স এরকম চলে আসে যে খারাপ কোম্পানিগুলো কিন্তু আরো বেশি খারাপ পারফরমেন্স করবে। তো সেই জন্য নিফটি এবং সেন্সেক্স এই দুটোকে সব থেকে বেশি মানুষ এটাই ফলো করে, ঠিক আছে? এবং আপনারা যদি শেয়ার মার্কেটে কাজ করা শুরু করেন আপনারাও কিন্তু জেনারেলি এই দুটোকে ফলো করা কখনো না কখনো শুরু করবেনই। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো নিফটি সেন্সেক্স কি এই নিয়ে আমি ডিটেলস ভিডিও একটা বানাবো। যারা যারা একদম কিছুই আহ, বোঝে না বা আহ, বুঝতে চায় কিন্তু আমি এই ভিডিওতে অত ডিটেলসে বললাম না, তাদের জন্য আমি আরো একটা ভিডিও কিন্তু বানাবো, অবশ্যই দেখবেন সেগুলো। তো আশা করি এবার ক্লিয়ার হয়েছে যে কিভাবে শেয়ার মার্কেটটা কাজ করে। এবার আমি যদি নেক্সট যাই, হাউ রিস্কি ইজ স্টক মার্কেট। এবার যে কেউ শেয়ার মার্কেটের নাম বা স্টক মার্কেটের নাম শুনলেই উরি বাবা এরকম একটা শব্দ আর কি বেরিয়ে আসে মুখ দিয়ে। হ্যাঁ, কিন্তু আসলে কি শেয়ার মার্কেট এতটা রিস্কি? না, আমার আমার কাছে একদম যদি ক্লিয়ার কাট আপনি প্রশ্ন করেন, একদমই না, একদমই না, ঠিক আছে? তো আপনি যদি জিনিসটা বুঝতে চান তো আপনি সেন্সেক্স এর চার্ট দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি সেন্সেক্স এর চার্ট দেখিয়ে এই বিশ্লেষণটা করছি না, আমি একটা আলাদা ভিডিও বানাবো এই হাউ রিস্কি ইজ স্টক মার্কেট নিয়ে। তো সেই ভিডিওতে আমি একদম পুরো অ্যানালাইজ করব। তো এখানে আমি শুধু আপনাদেরকে বেসিক ভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে শেয়ার মার্কেট এতটা রিস্কি নয়, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যে কতটা রিস্কি সেটা যদি আপনি ডিসাইড করতে যান সবার প্রথমে আপনাকে কি দেখতে হবে? দেখতে হবে যে এর সঙ্গে যে বাকি জায়গায় আপনি টাকা ইনভেস্ট করতে পারেন বা টাকা রাখতে পারেন সেগুলোতে কতটা রিস্কি সেই হিসাবে তো আপনাকে কম্পেয়ারটা করতে হবে। এবার জেনারেলি সবার প্রথমে যেটা মানুষ বলবে সেটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে? সবাই কিন্তু ব্যাংকেই টাকা রাখে, আর কোথাও রাখুক না রাখুক ব্যাংকে অবশ্যই সবার টাকা থাকে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে ব্যাংকে যে আপনি টাকাটা রাখেন এটা কতটা রিস্কি বা কতটা সেফ? তো উত্তর হচ্ছে আপ টু 5 লাখ। মানে মানে হচ্ছে আপনি যদি ব্যাংকে 10 লাখ টাকা রাখেন তো 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনার সেই টাকাটা সিকিউর। অর্থাৎ ব্যাংক যদি কোনোদিন দেউলিয়া হয়ে যায়, ব্যাংকারাপ্ট হয়ে যায়, তো আপনাকে কিন্তু সরকার থেকে 5 লাখ টাকা সর্বাধিক অনুদান দেওয়া হবে। অর্থাৎ ডাইরেক্টলি সরকারও বলা যাবে না, এটা কিন্তু আরবিআই এর একটা বডি রয়েছে ইন্ডিপেন্ডেন্ট। তো ব্যাংকে যে আপনার টাকাটা ডিপোজিট রয়েছে সেটা কিন্তু ডিআইসিজিসি নামে একটা সংস্থা রয়েছে আরবিআই এর আন্ডারে। এই সংস্থার আন্ডারে আপনার টাকাটা কিন্তু ডিপোজিট গ্যারান্টি থাকে। তো এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। তো এর আন্ডারে কিন্তু আপনার টাকা ব্যাংকের ইনশোর করা থাকে, অর্থাৎ আপ টু 5 লাখ। তো এই 5 লাখ টাকা আপনার সিকিউর ইন ব্যাংক। এবার আপনি বলতে পারেন যে ব্যাংক তো দেউলিয়া হবে না। হ্যাঁ, এটা আমারও বিশ্বাস হবে না, কিন্তু আমি এখানে এটা বলতে চাই যদি হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার শুধু 5 লাখই ইনশোর্ড, অর্থাৎ আপনি যদি 1 কোটি টাকাও রাখেন অ্যাকাউন্টে আপনার কিন্তু 5 লাখই ফেরত পাওয়া সম্ভব, এর বেশি কিন্তু সম্ভব না। এবার সেই একইভাবে যদি আমি এই শেয়ার মার্কেটের যদি আমি ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আলোচনা করি,
সেটা হচ্ছে যে দেখুন, আপনি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন টাকা, তো সেটা তো জিরো হয়ে যেতে পারে, সেটা আমি বলছি না। আমি বলছি যে ধরুন আপনি আপনার যে ব্রোকারের আন্ডারে আপনি বাই সেল করবেন, সেই ব্রোকারের আন্ডারে আপনি অ্যাকাউন্ট করলেন। তো সেই ব্রোকারের কাছে যে আপনি ডিপোজিট করবেন টাকা, সেই টাকাটা কিন্তু আপ টু 25 লাখ পর্যন্ত ডিপোজিট ইন্স্যুরেন্স রয়েছে। অর্থাৎ আপনার যে ব্রোকার আছে, সেই ব্রোকার যদি দেউলিয়া হয়ে যায় বা ব্রোকার যদি কোনো পালিয়ে যায় আপনার ব্যবসা বন্ধ করে, তো আপনি কিন্তু 25 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। কোথার থেকে পাবেন? সেটা হচ্ছে আইপিএফ থেকে। আইপিএফটা কি? আইপিএফ হচ্ছে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড। তো এটা মেনটেন করে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। নামটা আমি একটু আগেও বলেছিলাম, আশা করি মনে আছে। তো সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিন্তু একটা আইপিএফ নামে একটা ফান্ড করেছে। সেই ফান্ডে যে টাকা তারা ডিপোজিট রাখে, সেটা অনেকভাবে তার সেই ফান্ডে টাকা ডিপোজিট করার অনেক তাদের ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন, আপনি যখন শেয়ার মার্কেটে কাজ করবেন, হয়তো আপনি এমন কোনো কাজ করেছেন যার জন্য আপনার কোনো পেনাল্টি হয়েছে, তো সেই পেনাল্টির টাকাটাও কিন্তু গিয়ে এই আইপিএফেই জমা হয়। অর্থাৎ আইপিএফ এর যে ফান্ডিংটা, এটা কোথা থেকে আসে আমি সেটা বোঝাতে চেষ্টা করছি। এবার ধরুন ব্রোকার কোনো ভুল কাজ করেছে, তার জন্য ফাইন করা হলো, সেই ফাইনের টাকাটাও কিন্তু এসে আইপিএফ এই জমা হয়। ঠিক আছে? এবার এরকম অনেক সোর্স থেকে কিন্তু এখানে এসে টাকা জমা হয়। এবার যদি কোনো ব্রোকার দেউলিয়া হয়ে যায়, কথার কথা আমি বলছি, সাধারণত হয় না, তো আপনি কিন্তু সেই আইপিএফ থেকে আপ টু 25 লাখ রুপিস পেয়ে যাবেন। ঠিক আছে? এবার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে, সেটা না হয় বুঝলাম, কিন্তু যদি আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেন সেই কোম্পানিটাই ডুবে যায়, তাহলে তো আপনাকে ইন্স্যুরেন্স দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, নেই। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যদি মার্কেটটা প্রথমে শেখেন, শেখার পর যদি আপনি এসে এই ইনভেস্টিংটা শুরু করেন, আপনার এমন কোনো দিন আসবেই না যে আপনার এই আপনার যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সে দেউলিয়া হয়ে যাবে আর আপনার সব টাকা চলে যাবে। কেন? কারণ সবার প্রথম আমি যদি একটা বেসিক রুল আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যারা একবার শেয়ার মার্কেট শিখে যায়, তারা কোনো দিনও একটা কোম্পানির মধ্যে সমস্ত টাকা রাখে না। অর্থাৎ সাপোজ আপনি যদি রিলায়েন্সে টাকা রাখেন, রিলায়েন্স কোম্পানির টাকা ইনভেস্ট করেন, সাপোজ আপনার কাছে 1 লাখ টাকাই রয়েছে, এবার পুরো 1 লাখটাই আপনি রিলায়েন্সে ইনভেস্ট করে দিলেন। সেক্ষেত্রে যদি রিলায়েন্স কোম্পানিটা ব্যাংক্রাফ্ট হয়ে যায় বা রিলায়েন্স কোম্পানি কোনোভাবে কোনো ফ্রড করে, স্ক্যাম করে ধরা পড়ে যায়, তো সেক্ষেত্রে রিলায়েন্সের শেয়ার জিরো হয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে, যখনই আপনি শিখে যাবেন শেয়ার মার্কেটটা, তখনই কিন্তু আপনি সেই 1 লাখ টাকা ডাইরেক্ট রিলায়েন্সে ইনভেস্ট করবেন না। কেউ করে না। যে মার্কেট একবার শিখেছে বা যে মার্কেটে অন্ততপক্ষে কিছুদিন টাইম দিয়েছে, সেও এই জিনিসটা মানে বুঝতে পারবে যে একটা কোম্পানিতে কিন্তু কেউ টাকা ইনভেস্ট করে না। অর্থাৎ যদি আপনি 1 লাখ টাকাও ইনভেস্ট করেন, মিনিমাম 10টা কোম্পানিতে ভাগ করে করবেন। অর্থাৎ 10,000 টাকা করে রিলায়েন্সের মতো আরো 9টা কোম্পানিতে আপনি টোটাল, রিলায়েন্স সহ 10টা কোম্পানিতে টাকা ইনভেস্ট করবেন। আপনি আমাকে বলুন যে 10টা কোম্পানি কি একবারে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়া সম্ভব? সেটা আমার মনে হয় অসম্ভব। এবার খাতায় কলমে তো, অর্থাৎ থিওরিক্যালি তো অনেক কিছুই বলেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমার মনে হয় না কখনো 10টা কোম্পানি একবারে ব্যাংক্রাফ্ট হবে আর আপনার টাকাও 1 লাখ থেকে জিরো হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি মিনিমাম বলেন যে দুটো তিনটে কোম্পানিও যদি ব্যাংক্রাফ্ট হয়ে যায়, তো 3টা কোম্পানি মানে 10,000 করে হলে 30,000 টাকা আপনার ব্যাংক্রাফ্টে চলে গেল। 70,000 টাকা আপনার ইনভেস্টিং এ তবুও থাকলো। এবার সেই 70,000 টাকা কি আপনার লসে যাবে? সেটা কিন্তু না। সেই 70,000 টাকার মধ্যে কোনো না কোনো কোম্পানি কিন্তু আপনাকে প্রফিট দিতে থাকবে। এবার সেই প্রফিটটাকে প্লাস যদি আপনি করেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু 1 লাখ টাকার ঊর্ধ্বে হয়ে চলে যাবে। অর্থাৎ আপনি যা টাকা ইনভেস্ট করছেন, আপনি নেট প্রফিটে থাকবেন। অর্থাৎ 10টা কোম্পানির মধ্যে 3টে যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংক্রাফ্ট হয়ে যায়, বাকি 7টায় আপনি যে প্রফিটে করবেন, সেই প্রফিট কিন্তু টোটাল 1 লাখ পার হয়ে চলে যাবে। তো সেই জন্য আমি বলছি, শেয়ার মার্কেটকে যতটা রিস্কি হিসেবে প্রমোট করা হয়, আসলে কিন্তু ততটা রিস্কি নয়। ঠিক আছে? এবার যে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে যে ব্যাপারটা আপনাকে বুঝালাম, সেটা কিন্তু আমি ইনভেস্টমেন্ট হিসেবে বললাম।
এবার আপনি যদি ট্রেডিং শুরু করেন, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং শুরু করেন, যে আজই কিনবো আজই বিক্রি করব, এখানে আপনি কিন্তু একদিনে ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার কথা বলছি, অর্থাৎ আপনি একদিনই ভিখারি হয়ে যেতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিংটাই এরকম। আর নর্মালি কি হয়, ইন্ট্রাডেতে যদি আপনি ট্রেডিং করেন, কোনো শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তো একটা শেয়ার আপনাকে 15 থেকে 20 টাকায় প্রোভাইড করে দেবে ব্রোকার। অর্থাৎ আপনি 15 টাকা দিয়েই সেই 100 টাকার শেয়ারটা কিনতে পারবেন, কিন্তু শর্ত একটাই, আজকেই আপনাকে বিক্রি করতে হবে। তো এই জিনিসটা যারা করে তারা কিন্তু খুব রিস্কি কাজ করে, আমিও যদিও করি। কিন্তু আপনি যতক্ষণ না আপনি এই জিনিসগুলো বুঝছেন, পুরোপুরি বুঝতেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই জিনিসটা করবেন না, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিংটা করবেন না। ঠিক আছে? এবার ইন্ট্রাডে ট্রেডিং কারা করে? যারা ইনভেস্টিং করার পর, মার্কেট শেখার পর অ্যাডভান্স লেভেলে চলে আসে, তারা কিন্তু এই ইন্ট্রাডে ট্রেডিংটা করে। অর্থাৎ আজকে আমি কিনবো এবং আজকেই আমি বিক্রি করব। এবং একটা জিনিস আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে দুটো সেগমেন্ট থাকে মার্কেটের, একটা থাকে ইকিউ আর একটা থাকে এফএনও। তো ইনভেস্টিং সাধারণত হয় ইকিউ থেকে, এবং এই এফএনওটা কিন্তু ইন্ট্রাডে যারা যারা করে সব থেকে বেশি এই এফএনওতেই ইন্ট্রাডে করে। এটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। তো এই সম্বন্ধে আপনাদেরকে আমি আবার একটা ভিডিওতে অবশ্যই ডিটেলস বোঝাবো, কিন্তু এখনকার জন্য এটা বুঝে রাখুন যে এফএনও সেগমেন্টেই কিন্তু সব থেকে বেশি ইন্ট্রাডে হয়। ঠিক আছে? তো আশা করি কতটা রিস্কি আমি বোঝাতে পেরেছি। তো চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার যেটা আমি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে ইজ স্টক মার্কেট গ্যাম্বলিং। এটা কিন্তু একটা মানে খুবই চর্চার বিষয়, এবং এটা নিয়ে কিন্তু অনেক ডিবেটও হয়। কিন্তু আমি আপনাদেরকে সিম্পলি বোঝাতে চাই যে স্টক মার্কেটটা গ্যাম্বলিং, হ্যাঁ কি না। সেটা হচ্ছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি মার্কেটে যদি যান, অর্থাৎ বাজারে যদি যান, সেখানে আলু বিক্রি হয়, পটল বিক্রি হয়, চাল ডাল সবকিছুই বিক্রি হয়। এবার সেই বিক্রিটা যারা করে, অর্থাৎ যে ব্যবসায়ীরা আছে, তারা কি সেখানে গ্যাম্বলিং করছে, অর্থাৎ জুয়া খেলছে? উত্তরটা আপনার কাছে, আমি কিচ্ছু বলবো না। যদি তারা সেখানে গ্যাম্বলিং করছে, তাহলে শেয়ার মার্কেটও গ্যাম্বলিং। আর যদি তারা সেখানে ব্যবসা করছে, জুয়া না খেলে ব্যবসা করছে, তাহলে শেয়ার মার্কেটও বিজনেস, নট গ্যাম্বলিং। এটা হতেই পারে না। ঠিক আছে? কেন? আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দেই। এবার গ্যাম্বলিং আপনি যদি করতে চান শেয়ার মার্কেটে, আপনি করতে পারেন, কিন্তু শেয়ার মার্কেটটা কিন্তু গ্যাম্বলিং এর জায়গা নয়। এবার কিভাবে গ্যাম্বলিং করতে পারেন? ওই যে বললাম, ইন্ট্রাডে বা ইনভেস্টিংও যদি করেন, আপনি কোনো একটা কোম্পানি সম্বন্ধে কিছুই জানেন না, সেই কোম্পানিতে আপনি ডাইরেক্টলি টাকা লাগিয়ে দিলেন, তো এটাই গ্যাম্বলিং। আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে কিচ্ছু শিখলেন না এখনো পর্যন্ত, অথচ আপনি শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, এটা গ্যাম্বলিং। আজকে একটা কোম্পানি শেয়ার 100 টাকায় ট্রেডিং করছে, আপনি সকালে উঠেই 100 টাকার এই শেয়ারটা কিনে নিলেন, নিয়ে ঘুমিয়ে পড়লেন। বিকালে 3টা 30-এ আপনি দেখলেন এই শেয়ারের দাম চলে গেছে 50 টাকায়। তো এটাই গ্যাম্বলিং। তো আনএডুকেটেড যারা শেয়ার মার্কেটে, তারাই হচ্ছে গ্যাম্বলার। হ্যাঁ, কিন্তু যখনই আপনি লার্ন করবেন, শিখবেন, তারপর যখনই আপনি শেয়ার মার্কেটটাকে বুঝবেন এবং শেয়ার মার্কেটে কাজ করতে আসবেন, সেটা কিন্তু আর গ্যাম্বলিং থাকবে না। তো লার্জলি যদি আমি আপনাকে বলতে চাই, ইট ইজ নট গ্যাম্বলিং। বাট যদি আমি বলতে চাই যে না বুঝে না শুনে আপনি যা কিছু করছেন এখানে, তো সেটা টোটালটাই গ্যাম্বলিং। তো আশা করি এটাও আমি বোঝাতে পেরেছি। তো এই সম্বন্ধে যদি আরো কিছু থাকে আপনাদের জানার বা বোঝার, তাহলে কমেন্ট করুন। আমি কমেন্টে আপনাকে রিপ্লাই করে আবার সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, যে কোন পয়েন্টটা আপনি বুঝতে পারলেন না, কমেন্টে সেটা মেনশন করে দেবেন। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। তো নেক্সট পয়েন্টটা হচ্ছে, হোয়াট ইজ বেটার ইনভেস্টমেন্ট অপশন। এবার শেয়ার মার্কেট মানে ইনভেস্টমেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে শেয়ার মার্কেট রিস্কি এরকম একটা রটে বেড়ায়, এরকম একটা কথা সবসময় রটে বেড়ায়।
তো এবার আমি কম্পেয়ার করে আপনাদেরকে বোঝাতে চাই যে শেয়ার মার্কেট রিস্কি নাকি শেয়ার মার্কেট ভালো নাকি খারাপ নাকি শেয়ার মার্কেট সেফ, এখানেই আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আপনারা কিভাবে ডিসাইড করবেন যে শেয়ার মার্কেট রিস্কি নাকি, এবার আপনাকে কিন্তু পুরোনো ডাটা নিতে হবে, অর্থাৎ পুরোনো দিনে যেরকমটা হয়েছে সেরকমের একটা ফিউচার আমরা প্রেডিকশন করতে পারি, এর বেশি কিন্তু আমরা কোনোটাতেই গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারি না। এবার আপনি যদি এফডি দেখেন, ঠিক আছে, এফডিতে এখন তো 5-6% সাধারণত ব্যাংকরা এফডিতে দিয়ে থাকে। এবার আপনি যদি গোল্ড দেখেন বা এসজিবি, যেটা হচ্ছে সোভারিন গোল্ড বন্ড, তো এই গোল্ড বন্ডটার সম্বন্ধেও আমি ডিটেলসে ভিডিও বানাবো ভবিষ্যতে। বুঝে রাখুন যে এটা একটা সোনারই, মানে হচ্ছে যে সোনাতেই আপনি ইনভেস্ট করছেন, মনে রাখছেন। তো এখানে 4-5%-এর বেশি পুরনো, আপনি যদি প্রথম থেকে শুরু করেন একদম যখন থেকে সোনা ট্রেডিং শুরু হয়েছে অর্থাৎ সোনাতে ইনভেস্টিং শুরু হয়েছে তখন থেকে আজকে 4-5%-এর বেশি কিন্তু 4-5%-এর বেশি কিন্তু নেই, ঠিক আছে। সিলভার এরও একই দশা, বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন ওই একই 6-7%-এর বেশি পাবেন না, এলআইসিতে তো আরো কম 2-3% হার্ডলি পাবেন। এবার স্টক মার্কেটটা কি, এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। কি আনপ্রেডিক্টেবল, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে আপনি কতটা রিটার্ন পাবেন এটা কিন্তু প্রেডিক্ট করা অসম্ভব। কিন্তু যদি আপনি এই সেন্সেক্স আর নিফটি, অর্থাৎ যেটার থেকে মার্কেটের কন্ডিশন আপনারা জাজ করতে পারেন, এর রিটার্নসকে যদি আপনারা জেনারেট করেন, অর্থাৎ সেন্সেক্স নিফটির যে ভ্যালু ছিল প্রথমে যখন শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত, সেটা কিন্তু এগুলোর তুলনায় হাজার হাজার গুণ বেশি। হ্যাঁ, সরি, আমি হাজার হাজারটা বেশি বলে ফেললাম, কিন্তু কয়েকশো গুণ বেশি। অর্থাৎ যদি এই ফিক্সড ডিপোজিট যদি আপনি 20 বছর আগে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, 1,000 টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করছেন, তো এখন যদি এটার ভ্যালু হয়ে থাকে 10,000 টাকা, স্টক মার্কেটে নিফটিতে বা সেন্সেক্সে যদি 20 বছর আগে আপনি টাকা ইনভেস্ট করে থাকেন, তো সেটার ভ্যালু আজকে এই 10,000-এর জায়গায় কিন্তু 50,000 বা 60,000 বা 70,000 বা 1,00,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, এবার ডাইরেক্ট এক্সাম্পলটা আমি এখানে আপনাদেরকে দিলাম না, কারণ আমি প্রেজেন্টেশনে সেগুলো রেডি করিনি। তো কম্পারিজনের দরকার পড়লে আমি আবার ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করুন যদি আপনার সেই কম্পারিজনের ভিডিওর দরকার হয়, তো আমি কম্পারিজনের ভিডিও আমি করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো জেনারেলি আমি যেটা ফ্যাক্ট সেটা শুধু বলছি, এবং যদি আপনাদের এগুলোর লাইভ এক্সাম্পল দরকার হয় তাহলে ভিডিও আমি বানিয়ে দেবো, আপনারা কমেন্টে আপনারা জিজ্ঞেস করুন যে আপনাদের এটা লাগবে, ঠিক আছে। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল আপনাকে দিলাম। তো এবার আপনি বলুন কিভাবে এটা ভেরি রিস্কি হয়ে গেল। ভেরি রিস্কি তখনই হবে যখন আপনি না বুঝে ইনভেস্ট করবেন, একদম সিম্পল ভাষায় আমি বুঝিয়ে দিলাম। রিস্কি তখনই যখনই না বুঝে করছেন, যখনই আপনি বুঝে করছেন সেটা কিন্তু আর সেই রিস্কি থাকলো না, ঠিক আছে। তো ইন্ডিয়ার মধ্যে স্টক মার্কেট কিন্তু রিসেন্টলি খুব চর্চায় রয়েছে, কারণ করোনা ভাইরাস আসার পর থেকে শেয়ার মার্কেটে যে একটা মানে ইনভেস্টিং এর যে প্রফিট বুক করেছে সাধারণ পাবলিক, একটা করোনার সময় মার্কেট ক্র্যাশ করেছিল কিন্তু তারপরে যে রিকভারিটা হয়েছে সেটা কিন্তু সবার চোখ খুলে দিয়েছে। তো চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। তো নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে শেয়ার বাই সেল করবেন অনলাইনে। অর্থাৎ এখন কিন্তু অনলাইনেই সবকিছু হয়, এখন আর আপনার আগের মতো করে পেপার ওয়ার্কসের কোনো দরকার পড়ে না। এবার আপনাকে কি কি করতে হবে যদি আপনি শেয়ার বাই সেল করতে যান অনলাইনে। দেখুন, সবার প্রথমে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের দরকার। তো এই ব্যাংক অ্যাকাউন্টটা যে কোনো ব্যাংকে হতে পারে, আপনি স্টেট ব্যাংক বলুন, এইচডিএফসি ব্যাংক বলুন, যে কোনো ব্যাংকে আপনি করতে পারেন। এবার আপনাকে আরেকটা লাগবে, সেটা হচ্ছে ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট। এবার এই ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট আপনি কিন্তু ব্যাংকের আন্ডারেও খুলতে পারেন, অর্থাৎ এই ব্যাংকরাও কিন্তু এই সার্ভিস প্রোভাইড করে। কিন্তু এখানে একটা খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে এরা প্রচুর পরিমাণে ব্রোকারেজ চার্জ করে। অর্থাৎ আপনি যদি ইনভেস্ট করেন 1,00,000 টাকা, 1% যদি এরা ব্রোকারেজ চার্জ করে, 1,000 টাকা কিন্তু আপনাদের এদেরকেই ব্রোকারেজ দিতে হবে, অর্থাৎ 99,000 টাকা আপনার ভ্যালু থেকে যাবে সেখানে। তো সেই জন্য
এখন বেশিরভাগ লোক কিন্তু ডাইরেক্ট এদের আন্ডারে অ্যাকাউন্ট করে না। তো এখন যে নতুন ডিসকাউন্ট ব্রোকাররা এসেছে তাদের আন্ডারে কিন্তু করে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবার আমি যে এই বিষয়টা বলছি সেটা হচ্ছে, আর আপনার কি কি দরকার, সেটা হচ্ছে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আনরেজিস্টার্ড কোনো ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলবেন না। আনরেজিস্টার্ড ব্রোকার বলতে আমি এখানে কি বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ যে একটা লিস্ট করে দেয় যে আমার আন্ডারে এই এই ব্রোকার আছে, সেই লিস্টের বাইরে কোনো ব্রোকারের কাছে আপনি অ্যাকাউন্ট করবেন না। কেন? কারণ তারা হচ্ছে জেনারেলি ইলিগাল সংস্থা, অর্থাৎ তাদের কোনো তাদের কোনো কাজেই কিন্তু সেবি বা স্টক এক্সচেঞ্জ কন্ট্রোল করতে পারবে না। আর রেজিস্টার্ড যে ব্রোকারগুলো রয়েছে তারা কিন্তু সেবি এবং এক্সচেঞ্জের আন্ডারে কাজ করে। তারা কিন্তু কোনো চাইলেই আপনার সঙ্গে কোনো ভুল কাজ করতে পারবে না। যদি বা করে ফেলে আপনি কিন্তু গিয়ে কমপ্লেন করে তাদের নামে কেসও করতে পারেন। আর যে একটা জিনিস সেটা হচ্ছে ডাব্বা ট্রেডিং। এই ডাব্বা ট্রেডিংটা কি আমি বেসিক ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডাব্বা ট্রেডিং হলো আপনি না শেয়ার কিনবেন না শেয়ার বেচবেন, আপনি কিছুই করবেন না, আপনি জুয়া খেলবেন। কিরকম? সেটা হচ্ছে শেয়ার মার্কেটে যে কোম্পানির যা প্রাইস রয়েছে, এই ডাব্বা ট্রেডিং কিছু কোম্পানি প্রোভাইড করে। তারা সেই কোম্পানিতে, আপনি সেই কোম্পানির শেয়ারটা টাকা দিয়ে মানে ফেলতে পারবেন এক কথায়, যে এই কোম্পানির 1,000 টাকা দাম রয়েছে, আমি 10 টাকা শেয়ার নিয়ে নিলাম, কিন্তু আদৌ কিন্তু আপনি সেই শেয়ারটা নিলেন না, কিন্তু আপনার ডিল হয়ে গেল এই কোম্পানির সঙ্গে নিয়ে নিলাম। ঠিক আছে? তো এইভাবে আনরেজিস্টার্ড ব্রোকার ডাব্বা ট্রেডিং করায়, তো এগুলোর থেকে দূরে থাকবেন। এবার যে সবচেয়ে যেটা বিষয়, বড় বিষয়, সেটা হচ্ছে যে কোন ব্রোকার ভালো আর কোন ব্রোকার খারাপ। দেখুন, এমন কোনো ব্রোকার নেই যে ভালো, বা এমন কোনো ব্রোকার নেই বা খারাপ, সবারই ভালো দিক আছে, সবারই খারাপ দিকও আছে। আপনি যে কোনো ব্রোকারের আন্ডারে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে টার্মস কন্ডিশন থাকে সেগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এটাই আমার কাছে আমার রিকমেন্ডেড থাকবে, যে আপনি এক্সচেঞ্জ লিস্টেড ব্রোকারের কাছে অ্যাকাউন্ট করুন। তো আমি যে ব্রোকারগুলোকে পছন্দ করি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদিও বা সেগুলো আমার রেফারাল লিঙ্ক হবে। তো আপনি যদি চান সেই লিঙ্কে ক্লিক করে আপনার নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে কি কি দরকার। দেখুন, অ্যাকাউন্ট খুলতে গেলে সবার প্রথম যে দরকার সেটা হচ্ছে যে আধার কার্ড আর প্যান কার্ড। এই দুটো জিনিস মাস্ট, এবং মোবাইলের সঙ্গে কিন্তু আপনার এই জিনিস দুটো কানেক্ট থাকতে হবে, অর্থাৎ ওটিপি যেন আসে। তো অনলাইনে যে কোনো কাজ করতে গেলে আধার এবং প্যানের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এবং মোবাইল কানেক্ট করা থাকতে হবে, অর্থাৎ যদি ভেরিফিকেশনের দরকার হয় তখন যেন আধারের আধারের নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করলেই যেন মোবাইলে ওটিপিটা চলে আসে। যদি আপনার লিঙ্ক করা না থাকে তো অবশ্যই সবার প্রথমে আধারে মোবাইল লিঙ্ক করিয়ে নিয়ে রাখুন। তো এখন কিন্তু সবকিছুই ডিজিটালি হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। তো আশা করি এই জিনিসটাও বোঝাতে পেরেছি। এবার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে লাস্ট বিষয়, মিউচুয়াল ফান্ড। এবার এই মিউচুয়াল ফান্ডটা কি, এটা তো নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন, টিভিতে সারাক্ষণ অ্যাড চলে এখন মিউচুয়াল ফান্ডে। এবার মিউচুয়াল ফান্ডটা হচ্ছে যে, এই যে ধরুন আপনি কিছু জানেন না শেয়ার মার্কেট সম্বন্ধে, এবার আপনি কোন কোম্পানিতে টাকা লাগাবেন, কাকে ভরসা করবেন? এবার আপনার পক্ষে সম্ভব হয়ে উঠছে না কোম্পানি সম্বন্ধে খবর নেওয়া বা অ্যানালাইজ করা। তো তখন আপনি এই মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তার কাছে চলে যাবেন এবং তাদেরকে আপনার টাকাটা দিয়ে দেবেন। এবার তারা কি করবে, তারা যে তাদের এডুকেটেড পার্সনরা রয়েছে তাদের দ্বারা ভালো কোম্পানি খারাপ কোম্পানি ডিসাইড করে সেই ভালো কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্ট করতে আপনাকে সাহায্য করবে। ঠিক আছে? এবার আপনি এদেরকে টাকাটা দিলেন, এরা আপনার কাছে টাকাটা নিয়ে যে কোনো ইনভেস্টিং ইনস্ট্রুমেন্টে সেই টাকাটা ইনভেস্ট করতে পারবে। এবার এর কিছু ক্যাটাগরিও রয়েছে, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে ইনভেস্ট করতে চান, বন্ডে যদি করতে চান, গোল্ডে যদি করতে চান, ইটিএফ হতে পারে, হ্যাঁ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এবং ডেপ্ট মার্কেটে যদি করতে চান সেটাও সম্ভব মিউচুয়াল ফান্ডের থ্রুতে। তো এবার বেশিরভাগ লোক ইকিউ
অর্থাৎ ইকুইটিতে করতে চায় তা সেটাও সম্ভব। এবার আপনি যদি এদেরকে দেন, এখানে কিন্তু ইনকামটা তেমন বেশি আসবে না। এটা কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকে আপনি একটু বেশি পাবেন, কিন্তু এটা কিন্তু আপনার সেই যে একটা শেয়ার মার্কেট নিয়ে মানুষের ধারণা অনেক রিটার্ন পাবো, সেই রিটার্নটা কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে জেনারেলি আসবে না। এবং আপনি যদি লং টার্মের জন্য প্রতি মাসে এসআইপি করেন, তো তাহলে আপনার ইনভেস্টিং এর পার্সেন্টেজটা অর্থাৎ রিটার্ন পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। কিন্তু তবুও আপনি যদি শেয়ার মার্কেট শিখে নিজে ইনভেস্টিং করেন, সেই রিটার্ন কিন্তু কখনোই মিউচুয়াল ফান্ড আপনাকে এনে দিতে পারবে না। তো মিউচুয়াল ফান্ডটা কি, এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম আমার একটা হিন্দি চ্যানেলে। তো আমি বাংলাতেও দরকার হলে বানাবো, যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে আপনারা কমেন্ট সেকশনে জানান। যদি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি বানিয়ে দেবো। হ্যাঁ, তো এবার আমি লাস্ট যে একটা কথা আপনাদেরকে বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে দেখুন, শেয়ার মার্কেটটা একটা বড় সিলেবাস, এবং ভারতবর্ষে এখনো পর্যন্ত এমন কোনো কোর্স নেই, অর্থাৎ মানে এডুকেশন কোনো মানে কোনো কলেজে কথা বলছি বা ইউনিভার্সিটির কথা বলছি, এমন কোনো কোর্স নেই যেখানে শেয়ার মার্কেট নিয়ে বেশি আলোচনা হয় বা টোটাল শেয়ার মার্কেট রিলেটেড একটা কোর্স রয়েছে, এরকম কিন্তু নেই। তো এটা একটা সবচেয়ে বড়, আমারও মনে হয় যে ভারতবর্ষের যতগুলো মানে বিষয় আছে তার মধ্যে সবচেয়ে বড় এই বিষয়টাই হয়ে দাঁড়াবে। এবার ইকোনমিক্স এর মধ্যে কিন্তু এই শেয়ার মার্কেটের অনেকটা রয়েছে, কিন্তু তবুও সেখানে এতটা মাত্রায় নেই যে আপনারা শেয়ার মার্কেট টোটালটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এত বড় একটা সিলেবাস কোনোদিনও সম্ভব নয় এত শর্ট টাইমে আপনাদেরকে টোটালটা বোঝানো। এবার আমি বেসিক্স গুলো বোঝানোর চেষ্টা করেছি সবাইকে। ঠিক আছে, এবার আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে বিষয়টা আপনাদের কনফিউশন রয়েছে, যে বিষয়টা আপনাদের আরো জানার দরকার রয়েছে, সেই বিষয়ে আমি ধীরে 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 স্পেশালি একটা একটা করে ভিডিও বানাবো। তো তাহলে আপনি বিস্তারিতভাবে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটা অবশ্যই লাইক করবেন, এটা আমার রিকোয়েস্ট। এই লাইক কিন্তু আমার মোটিভেশন দেবে, আমি নতুন চ্যানেল এখানে আপলোড করব, নতুন চ্যানেলে ভিডিওটা। তো আমিও আশাবাদী থাকবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমি আমার যতটা জ্ঞান রয়েছে শেয়ার মার্কেট সম্বন্ধে, আমি টোটাল জ্ঞানটাই কিন্তু পাবলিকের সঙ্গে শেয়ার করার জন্য এই চ্যানেলটা কিন্তু খুলছি। তো অবশ্যই আপনার যে বন্ধু বান্ধব রয়েছে যারা এই শেয়ার মার্কেট নিয়ে জানতে চায় বা শেয়ার মার্কেটে শিখতে চায়, তো অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন বা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন, এবং তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং বাংলাতে আমি একদম শুদ্ধ বাংলাতে আপনাদেরকে একদম মানে বুঝিয়ে বুঝিয়ে সমস্ত কিছু কিন্তু আমি ধীরে ধীরে শেখাবো, এটা আমার প্রমিস। এবং আপনারা, আমি কমেন্ট ফলো করব, কমেন্টে যেরকম টাইপের প্রশ্ন করবেন আমি সেরকম টাইপেরই ভিডিও বানাবো। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তো পারলে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, তাহলে আমি একটু উপকৃত হব। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আগামী আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ।